উপমা আসছে, অপু আসছে রে। মানে মানে তোর বিয়েতে উপমা আসছে। তোর মা রাজি হয়ে গেছে, মানে আমি রাজি করাতে পেরেছি। পরিষ্কার বলে দিয়েছে তোর মা যে দীপুর বিয়েতে সেজে বৌমার বাড়ির সবাইকে বলবে, কাউকে বাদ দেবে না। সত্যি বাবা? কি হলো রে দীপু, হঠাৎ কিরকম মুখটা আলোয় হয়ে গিয়ে কিরম যেন মিলিয়ে গেল? উপমা আসছে শুনে তুই খুশি হসনি? তোর সেজ বৌদি খুশি হয়েছে শুনে তুই খুশি হসনি? খুশি হয়েছি বাবা, খুব খুব খুশি হয়েছি। খুশি তো হবি, 100 বার হবি, খুশি হবারই তো কথা। আমি যে কি খুশি হয়েছি তোকে কি করে বলবো। আমি না মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে সবাই তোর বিয়েতে আসবে, আনন্দ করবে, হই করবে, আর ওই একরত্তি মেয়ে অপু সে তার ঘরে চুপ করে বসে থাকবে। এটা আর সহ্য করা যায় না। আমি তোর মায়ের অন্ধ জেদ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া উপমা তো এখন শুধু তোর বৌদির বোন নয়, তার সঙ্গে তোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেক্ষেত্রে উপমা যদি তোর বিয়েতে না আসে, কিংবা উপমার সঙ্গে তোর ভাবি স্ত্রীর যদি তুই আলাপ করাতে না পারিস, তাহলে কখনো ভালো লাগে বোকা? আলাপ করিয়ে দেব? দিবি না? তোর বোকা, আরে বইয়ের সঙ্গে বন্ধুর আলাপ করে দিবি না? আরে উপমা তো তোর বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু, অপু আমার খুব বড় বন্ধু বাবা, পরম বন্ধু। কি হয়েছে রে তোর? কিরম যেন অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিস। চোখ দুটো লক্ষ্য করলাম জলে ভরা, কিরম ফোলা ফোলা। তুই কি কাঁদছিলি? না না, আমি কাঁদবো কেন বাবা, কাঁদছিলাম না। তাহলে কি হয়েছে তোর? আদৌ তুই এই বিয়েটা করতে চাস তো? না মানে বলছি, দত্তদের মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না দীপু, এটা সে সময় নয়। সত্যিটা আমার কাছে খুলে বল, এখনো সময় আছে, এটা গোটা জীবনের প্রশ্ন। মোনালিসাকে তুই বউ হিসেবে পেতে চাস? এ বিয়েতে তোর অসুবিধা আছে? না না বাবা, আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই কথাটা তো আমার চোখের দিকে তাকিয়ে বলা যায়। একটু সরিয়ে নিচ্ছিস কেন? কই কই না তো, আমি চোখ কেন সরিয়ে নেব বাবা? এই তো দেখো, আমি তোমার চোখে চোখ রেখে কথা বলছি। তোর কি হয়েছে বলতো দীপু? না বাবা, আমি একদম ঠিক আছি। সত্যি বলছিস ঠিক আছিস? হ্যাঁ বাবা, একদম ঠিক আছি আমি। ঠিক আছিস তো? একবারে ঠিক আছিস? পাক্কা ঠিক আছে? এইটুকু শুনতে পারলেই আমার সব শান্তি। আয় বাবা, বুকে আয়, বুকে আয়। বাবা, আমি মাকে আর তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা। জানি রে, আমার চেয়ে কথাটা বেশি কে জানে বল। আর সেই জন্যই তো ভয় হয়, খালি ভয় হয়। মনে হয় আমাদের খুশি দেখবার জন্য তুই নিজেকে কষ্ট দিয়ে ফেলছিস না তো? না বাবা, না, আমি তা করছি না। তুই আমার ছেলে, আমি তোর বাবা। আমি তোর মনের মধ্যে কোথায় একটু আগুন জ্বলছে সেটা দেখতে না পেলেও টের পাই। শোন দীপু, তুই আমার সবচেয়ে ছোট ছেলে, আমাদের সবচেয়ে আদরের, ভালোবাসার। খুব ন্যাওটা ছিলি ছোটবেলায়। আমি তোকে কোলে করে দোকানে নিয়ে যেতাম, মনে আছে? তুই দোকানে বসতিস, ক্যাশ বাক্সের সামনে বসিয়ে দিতাম, তুই ক্যাশ বাক্স আগলাতিস, মনে আছে? সব মনে আছে বাবা, সব মনে আছে, সব। সেদিন তুই আমার ক্যাশ বাক্স আগলেছিলি ছোট ছোট দুটো হাতে, আর আজ আমি আমার বৃদ্ধ হাতে তোর মনের বাক্সটা আগলাতে চাই দীপু।
যেন সেখান থেকে কোথাও কিছু চুরি না যায়, কিছু খোয়া না যায়। আমার কাছে কিছু লুকোস না বাবা, কিচ্ছু লুকোস না। না বাবা, না না। হ্যাঁ রে দীপু, তোর বুকের মধ্যে এরকম জোরে জোরে ফুকফুকনি হচ্ছে কেন রে? তোর বুকের স্পন্দন আমার বুকে এসে ঠেকছে। আমি অনুভব করছি যেন মনে হচ্ছে কাল বৈশাখী বয়ে যাচ্ছে। আরে অপু, দাঁড়িয়ে গেলে তুমি এখানে? চলো। হ্যাঁ তোমরা যাও, আমি যাচ্ছি। আসলে আমাকে দাদা ভাই নিতে আসবে। তুমি কি একা একা চলাফেরা করতে ভয় পাও? না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে মা বাবা একটু টেনশন করে, আর রাত্রিবেলা যদি বাস না পাই তাহলে বেশি চিন্তা করবে, তাই আর কি দাদা ভাইকে পাঠাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আসছি, ঠিক আছে? সাবধানে যেও। চল, হ্যাঁ তুমি আসছি। হ্যাঁ আসছি। যাক, ওরা চলে গেছে। এবার আমাকে যে করেই হোক ওই মেয়েটার নাম জানতে হবে, জানতেই হবে। সবকিছু তো আর এতটা কাকতালীয় ভাবে মিলে যেতে পারে না। শুনলাম ওই মেয়েটার বিয়ে, তাও আবার হালি শহরের কোন এক দীপুর সাথে। দীপু বাবুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার নাম মোনালিসা দত্ত। আর আর এই মেয়েটাও তো বলছিল ও নাকি শ্যামবাজারের দত্ত বাড়ির মেয়ে। না না, যে করেই হোক আমাকে এই মেয়েটার নাম জানতেই হবে, নাহলে আমি শান্তি পাবো না। কিন্তু কি করে জানবো? হ্যাঁ, একটা উপায় আছে। রিসেপশনে রেজিস্টার খাতায় নিশ্চয়ই এই মেয়েটার নাম থাকবে। যাই, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ছোটদা ভাই বল। হ্যাঁ রে, হয়ে গেছে। তুই 10-15 মিনিট আর একটু দাঁড়া, আমি এখনই চলে আসছি। হ্যাঁ, দুজন বেরিয়ে গেল। হ্যাঁ, আসলে ওদের কাজ হয়ে গেছে তো ওই জন্য বেরিয়ে গেল। আমার একটু কাজ বাকি আছে, তুই একটু দাঁড়া না দাদা ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই চলে আসছি। রিসেপশনটা তো সামনের বাদিকে, একবার যাই। কিন্তু আমি রেজিস্টার খাতা দেখতে চাইলে ওরা আমাকে দেখাবেই বা কেন? আর জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমার কাছে তো কোনো উত্তর নেই। আচ্ছা, এখন তো নিশ্চয়ই রিসেপশনটা ফাঁকা থাকবে। আমি নিজেই গিয়ে দেখে নিই, এটাই ভালো হবে। যদি না পারি কি করবো এখন আমি বুঝতে পারছি না তো। কিন্তু নামটা তো আমাকে জানতেই হবে, মেয়েটার নামটা আমাকে জানতেই হবে, যে করেই হোক। স্যার। হ্যাঁ বলুন। একটা রিকোয়েস্ট ছিল, আমার একজনের নাম জানতে হবে। কালকে যে কাপলটা এখানে থাকতে এসেছিল না, মেয়েটার নামটা একটু বলে দেবেন আমায়? কেন বলুন তো? একটু দরকার ছিল আসলে। তুমি এসো। ওকে স্যার। কি দরকার? কার নাম জানতে চাইছেন? আর আপনাদের কাজ তো আজ শেষ হয়ে গেছে, তা আপনি এখন এখানে কি করছেন? তাছাড়া এটা তো আমাদের হোটেলে ইন্টারনাল ম্যাটার। আসলে একজনের নাম জানার ছিল। কার? ওই তো কাল সন্ধ্যাবেলা যার সাথে কথা হচ্ছিল না, তার। কথা হচ্ছিল না ঝগড়া হচ্ছিল? আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি ওনার নাম কেন জানতে চাইছেন? না মানে ওকে না আমার খুব চেনা চেনা লাগছে, কলেজে দেখেছি মনে হচ্ছে। নামটা তো জানি না, তাই শিওর হতে পারছি না। তা কাল ঝগড়া না করে নামটা জেনে নিলেই তো পারতেন। তখন মনে পড়েনি আর কি। ও এমন ভাবে ওয়েটার ভদ্রলোককে চড় মারলো না, আমার মাথাটাই গরম হয়ে গেল। ইস, এখন খুব আফসোস হচ্ছে জানেন তো।
আমার না ওর সাথে কথা বলাটা খুব দরকার। আমার না মনে হচ্ছে ওর নাম মোনালিসা, মোনালিসা দত্ত। একবার আপনি দেখে দিন না প্লিজ। আচ্ছা, সমস্যায় পড়া গেল তো। এই ছুটির সময় এসব কাঁতো ভালো লাগে, এদিকে বাড়ি যাওয়ার তারা, ছেলেটার আবার জ্বর এসেছে। ও মা, তাই নাকি? আপনারা তো আনস্মার্ট কেন বলুন তো? তখনই তো নামটা জিজ্ঞেস করে নিতে পারতেন। স্যার, আমারই ভুল হয়েছে মনে হচ্ছে। ও না আমার ছোটবেলাকার বান্ধবী, খুব চেনা চেনা লাগছে, একই স্কুলে পড়েছি। এই তো একটু আগে আপনি বললেন কলেজে দেখেছেন মনে হচ্ছে। আমি মোনালিসা বলছি। কে কে বলছেন? আমি মোনালিসা, আপনার হবু স্ত্রী। আসলে কালকে আপনি আমায় ফোন করেছিলেন, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই আর আপনাকে ফোন করা হয়নি। আচ্ছা, আপনি কেন আমায় কাল ফোন করেছিলেন? কিছু বলতে চান আমায়? না না, তেমন কিছু না। ওই আমার মেজ বৌদি হঠাৎ ফোনটা করে দিয়েছিল, তাই আর কি। ও, তার মানে আপনার কিছু বলার নেই না আমায়? না না, মানে লজ্জার কি আছে বলুন না, আমরা তো উঠবি হাজব্যান্ড ওয়াইফ, আপনি আমায় সব কিছু বলতে পারেন, লজ্জার কিছু নেই। মন খুলে কথা বলুন, কি বলতে চান বলুন। শুনুন না, আপনি চাইলে আমায় বারবার ফোন করতে পারেন। না না, তার কোনো দরকার নেই। আসলে আমার মা একদম এসব পছন্দ করে না। ও আচ্ছা, তাহলে কি আমি আপনাকে রাতের দিকে ফোন করব? না না, একদম না। আমি বললাম না, আমার মা এগুলো পছন্দ করে না। আচ্ছা, আপনার মা কি শুধু আপনার মা বলুন, উনি তো আমারও মা হবেন। আমি ওনাকে আমার ভালোবাসা, সেবা, যত্ন দিয়ে ঠিক মন জয় করে নেব। আর আপনাকেও না আমি খুব ভালোবাসবো। এখনই বিষম খাচ্ছেন, এরপর কি করবেন দীপু? এই দীপু, আমি কি আপনাকে তুমি ডাকতে পারি? আমি বলছিলাম কি, শুনুন না, আমি না এখন ছাড়ছি। হ্যাঁ, নমস্কার। কার ফোন দীপু? কে ফোন করেছিল? দত্তবাবুর মেয়ে? মা মা তুমি রাগ করো না, ফোনটা কিন্তু আমি করিনি। আমি জানি বাবা, তাছাড়া আমি তো রাগ করিনি। এই মেয়েটির সাথে সম্বন্ধ তো আমিই করেছি। দেখবি দীপু, মেয়েটা খুব ভালো মেয়ে। এই বাড়িতে এসে সকলকে দেখবি কি সুন্দর মানিয়ে গুছিয়ে নেবে, সকলের দায়িত্ব নেবে, গুছিয়ে সংসার করবে। তুই দেখে নিস, মুখার্জি বাড়ির নাম একদম উজ্জ্বল করবে, তোকেও ভালো রাখবে। তাছাড়া ও না সকলের কথা ভাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা। মা তো সবসময় ঠিক কথাই বলে। তোর কি জানিস দীপু, একটা ব্যাপারে না মনটা ভীষণ খুঁতখুত করছে। ওর বাবা বলছিল না যে ওই বাড়ির বড়দের ছাড়া ও নাকি বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় বেড়াতে চলে গেছে। এইটাই বড় খচখচ করছে মনটা আমার। দীপু, ও দীপু, তুই এরকম মনমরা হয়ে আছিস কেন বাবা? চুপ করে আছিস কেন? আচ্ছা দীপু, আমি মরতে গেছিলাম বলে তুই কি বিয়েতে রাজি হয়েছিস? হ্যাঁ বল। আমি জোর করে তোর বিয়ে দিচ্ছি বলে তুই এরকম সবসময় মনমরা হয়ে আছিস? বল না দীপু। না মা, তা নয় মা। তা নয় তো? সত্যি কথা বলছিস তো? মা, আমি কখনো তোমায় মিথ্যে বলতে পারি? আমি জানি বাবা, আমার দীপু আমাকে কখনো মিথ্যে কথা বলতেই পারে না, আমি জানি তো। তাহলে তাহলে সবসময় এরকম ঘরের মধ্যে মনমরা হয়ে চুপ করে বসে থাকিস কেন? দাদাদের সঙ্গে আড্ডা মারিস না, গল্প করিস না কেন? আচ্ছা দীপু, এমনটা নয় তো যে আমি তোর উপর জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি? তোকে
হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি এমনটা মনে করছিস না তো? না মা, এমনটা কেন মনে হবে? তুমি আমার মা, তুমি কখনো এরকম করতে পারো? মা, তুমি সেটাই করবে যেটা আমার আমার সবচেয়ে বেশি ভালো হয়। তুমি একদম ভেবো না, আমি খুব ভালো আছি, আমি আনন্দে আছি মা, একদম ভেবো না তুমি। তুই জানিস না বাবা, তুই আমার কি, তুই আমার কাছে কতটা তুই জানিস না। তুই আমার প্রাণ দীপু, আমার হৃদস্পন্দন, তুই আমার গর্ব, আমার অহংকার, আমার নয়নের মণি। তুই জানিস দীপু, আমি না সকলের কাছে তোর প্রশংসা করি, আর বলি তো যে হ্যাঁ, আমার দীপুকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন একদম ধন্য ধন্য হয়ে যাবে। বাবা এখন ঘুমোচ্ছে, আমাকে এখনই বেরোতে হবে। বাবা যদি উঠে যায় আমায় হাজারটা প্রশ্ন করবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। ওরে বাবা, মাকে না হয় বুঝিয়ে দেব, বাবাকে বোঝাতে পারবো না, বাবা আবার খুব রেগে যাবে। না, আমাকে তো বেরোতেও হবে, যাই। কিন্তু দত্তবাড়ির অ্যাড্রেস সেটা তো আমি জানি না, শুধু এইটুকু জানি শ্যামবাজারে। ঠিক আছে, এখন তো শ্যামবাজার পর্যন্ত যাই, তারপর দেখা যাবে। ওখানে কোনো একটা লোককে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যেতে পারবো। আমাকে মোনালিসা দত্তর মুখটা আজকে দেখতেই হবে, যেভাবেই হোক। মা বাবা এখনো ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। আমি তো শ্যামবাজারে চলে আসলাম। আমার ফোনের ম্যাপে দত্তবাড়ি বলে একটা লোকেশন দেখাচ্ছে, মনে হচ্ছে সামনের রাস্তাটা দিয়ে। যাই, একবার গিয়ে তো দেখি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, একটুখানি দাঁড়ান। হ্যাঁ বলুন। বলছি যে এখানে দত্তদের বাড়িটা কোথায় বলতে পারবেন? কোন দত্তদের বাড়ি? এখানে শ্যামবাজারের বিখ্যাত দত্তবাড়ির কথা বলছি। ও, সে তো অনেক বড় বাড়ি। এই তো এই সামনে গলিতে দিয়ে গিয়ে দেখবেন বাড়িটা, দেখবেন একটা বড় গেট আছে। আচ্ছা দাদা। আপনি কি বিয়ে বাড়িতে এসেছেন বুঝি? ওনাদের তো মেয়ের বিয়ে, আপনি বুঝি নিমন্ত্রিত? হুম, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। যাচ্ছি তো ঠিকই, কিন্তু যদি ধরা পড়ে যাই, যদি জানতে চাই আমি কে, কেন এসেছি, তখন কি বলবো? যদি ওরা জেনে যায় যে আমি দীপু বাবুর সেজ বৌদির বোন হই, তখন যদি দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে সব জানিয়ে দেয়, কি করব? ওই আন্টি ওয়ান আর আন্টি টু তো আমায় খেয়েই ফেলবে। তখন তখন কি করব আমি? কি করব? না না, আমায় লুকিয়ে ঢুকতেই হবে।
ওই মোনালিসা দত্তর মুখটা আমি দেখবই। আমি দীপু বাবুর জন্য সব করতে পারি, সব। ওনার ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমাকে বুঝতেই হবে দীপু বাবুর হবু বউ আর ওই রিসর্টে দেখা মেয়েটা এক মেয়ে কিনা, বুঝতেই হবে। ঠাকুর, ঠাকুর তুমি দেখো ছোট ঠাকুরপোর বিয়েতে যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। অপুর সাথে আর যেন কারোর কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। সেদিন রাতে আমার বোনটা ফোন করেছিল, আমি তো ওর সাথে ভালো করে কথাই বললাম না, রাগ দেখিয়ে ফোনটা কেটেও দিলাম। কি জানি ও কেন ফোন করেছিল, কি বলার জন্য ফোন করেছিল। এখন কি একবার দেখবো অপুকে ফোন করে? হ্যাঁ, তাই করি। যত যাই হোক বোনটা তো আমার খারাপ নয়, একটু স্পষ্টবাদী। এই যা। বাপ রে, কত বড় জায়গা! দারোয়ানের কাছ থেকে তো ছাড়া পেলাম, কিন্তু বাড়ির ভেতরে ঢুকবো কি করে? এই দেখুন, এইখানে প্যান্ডেলটা হবে, বরযাত্রীরা এখানেই বসবে, ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে। আর ভিতরের ঘরগুলো একদম সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। ও, তার মানে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তাটা এদিক দিয়ে। সবাই তো যে যার তালে রয়েছে দেখছি। এই ফাঁকে ঢুকে পড়ি, একবার মেয়েটাকে দেখতে পেলে আমার কাজ হয়ে যাবে। এই মেয়ে, কে তুমি? না বলে বাড়িতে ঢুকে পড়েছো যে বড়? কে তুমি? না বলে কেন তুমি এ বাড়িতে ঢুকেছো? এই জানিস দিবু, তোর এই বিয়ের জন্য আমি আমার নাটকের তিনটে শো ক্যান্সেল করে দিয়েছি। খুব ভালো করেছিস রে। এমনিতেই তো তোর নাটক দেখতে কেউ যায় না, ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো শুধু। বেশ করেছিস। এই তোমাকে কে বলেছে বলো তো আমার নাটকের শো কেউ দেখতে আসে না? হ্যাঁ, জানো আমার এই দীপুর বিয়েটা না থাকলে আমি দিল্লিতে শো করতে যেতাম। আর হবে না। এবার গিয়ে বাবার ব্যবসা একটু বস। সবাই যদি তোমার মতন ভাবতো না মাসিমণি, তাহলে হয়েই যেত। কি বল দীপু? হ্যাঁ, দীপু আর কি বলবে, ও তো বিয়ে ঠিক হওয়ার পর থেকে একেবারে থম মেরে গেছে। নার্ভাস হয়ে গেছে বেচারা। কি রে দীপু, সামনে বিয়ে বলে এত টেনশন? মেজদা ভাই, তুই এত কথা বলিস কেন বলতো? একটু চুপ করে বস না।
এই হচ্ছে আজকালকার দিনের সমস্যা। সবাই আমরা নিজের মতন ব্যস্ত, কেউ আর একসাথে বাঁচি না। এটা তোর নতুন নাটকের সংলাপ বুঝি? হ্যাঁ, নতুন একটা নাটক নামছে, তারই ডায়লগ এটা। জানিস দীপু, আমি ছোটুর সঙ্গে কথা বলেছি, ও কালকেই বাড়ি চলে আসছে। আমি ওকে বললাম ছোটদা ভাইয়ের বিয়ে, তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে সবাই খুব মিস করছে। ছোট এলে খুব ভালো হবে, তাই না রে বল? পাত্তা দিবি না তাই তো? এভাবে অপমান করবি তোরা বারবার, তাই না? তোদের এই দুর্ছাই ভাব আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। দাঁড়া না, একবার ছোটকে আসতে দে, তারপর আমি তোদের মজা দেখাচ্ছি। তোদের সুখ শান্তি আমি ধ্বংস করে দেব। দীপুরে, তোর বিয়েতে আমি কি কি হাঙ্গামা করি সেটা শুধু দেখ। ধরুন, আস্তে 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 করে। যাবই তো, আপনার বউয়ের মুখ দেখতে হবে না? দেখতে হবে না সে কতটা সুন্দরী, আমার চেয়ে সুন্দরী কিনা। আমার চোখ হচ্ছে একেবারে এক্স-রে আইস, মানুষের ভেতর অবধি দেখতে পারে। বাকি আমরা জানি না, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি বললি? কই কিছু না তো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই মেয়েটা দত্ত বাড়িতে এসেছিল কেন? মাসিমণি, ওটা অপু নয় গো, ও ধূপকাঠি কেন বিক্রি করবি? বেগ ধরেছিল, বুঝতে পারছিস না কেন? বেগ ধরে ধূপকাঠি বিক্রি করার বাহানা করে দত্ত বাড়িতে ঢুকেছিল। কেন 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 করবে এরকম অপু? দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য, সিম্পল। দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য দত্ত বাড়িতে ঢুকেছিল। মাসিমণি, তুমি না একটার পর একটা তীর মারছো হাওয়ায়, আর একটাও নিশানায় লাগছে না। চুপ, একদম চুপ। আমি শিওর ওই হলুদ সালোয়ার কামিজ পরা মেয়েটা নিঘাত অপু। আমি একবার বাড়ি যাই, বাড়ি ফিরতে দে আমায়, সব সব দিদিকে বলবো। ওই মেয়েটার গোয়েন্দাগিরি করা আমি বের করছি, তারা। গলিগুলো তো সব গুলিয়ে যাচ্ছে, চিনতেও তো পারছি না কোন রাস্তাটা যে মেন রোডের দিকে যায়, বুঝতেও তো পারছি না। কে আবার ফোন করলো? দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই বল। হ্যাঁ অপু, বলছি তুই কাল রাত্রিবেলা ফোন করেছিলিস? হ্যাঁ রে, করেছিলাম, খুব দরকার ছিল জানিস, কিন্তু তখন তো তুই ফোনটাই ধরলি না। না অপু, আসলে তখন আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, আর মাথাটাও একটু গরম ছিল রে। কেন দিদি ভাই, মাথা গরম ছিল কেন তোর? ও বাড়িতে আবার তোকে কেউ কিছু বলেছে না? উফ, সেসব আমি তোকে পরে বলবো। তুই এখন কাজের কথাটা বলতো, তুই কাল রাত্রে ফোন করেছিলিস কেন আমাকে? সেটা এখন আর জেনে কাজ নেই দিদি ভাই, যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে। জানিস তো, চোখের সামনে খুব বড় একটা বিপদ দেখতে পাচ্ছিলাম। এটার জন্য মনে হয় দীপু বাবুর বিয়েটাই না ভণ্ডুল হয়ে যেত। কি কি বলছিস তুই এসব? আর কোনো চিন্তা নেই দিদি ভাই, আমি নিজের মতো করে সব তদন্ত করে নিয়েছি। ওই মোনালিসা দত্ত, ও খুব ভালো মেয়ে দিদি ভাই। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই অপু? আর শোন, তোকে এই তদন্ত করতে কে বলেছে রে? দেখ, আমি তোর কাছে হাত জোর করছি অপু, তোকে দিদিভাই হয়ে রিকোয়েস্ট করছি, তুই আর নতুন করে কোনো গন্ডগোল পাকাস না। না রে বাবা, আমি বুঝি সবসময় গন্ডগোলই বাধাই? দেখ, আমি অত শত জানি না, তবে আমি তোকে এটুকুই বলবো অপু, লক্ষ্মী বোন আমার, তুই দেখ, তুই তুই এমন কিছু করিস না যাতে আবার নতুন করে কোনো ঝামেলা পাকায়।
না রে দিদি ভাই, আমি আর কিচ্ছু করব না। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, দেখিস। আমার জন্য দীপুবাবু কত কিছু করেছেন, ওনার বিয়েটা কি করে পণ্ড হতে দি বল? এই অপু, তুই কোথায় রে? তুই কি রাস্তায়? বলবো বলবো, সব বলবো তোকে। দুদিন পরেই তো দেখা হবে দীপুবাবুর বিয়েতে, তখন সব খুলে বলবো। তোরা আসবি? তুই আসবি তো অপু? প্রথমে ভেবেছিলাম যাব না, জানিস তো, কিন্তু আমি যদি না যাই তখন আবার ওই আন্টিটু ভাববে আমার মনে নিশ্চয়ই কোনো পাপ আছে। সে তুই আয় না অপু, তুই আয়। তুই এলে আমার ভালোই লাগবে। সেদিন সেদিন কষ্ট থেকে, যন্ত্রণা থেকে, রাগের মাথায় তোকে অনেক বাজে বাজে কথা বলে দিয়েছি রে। তোকে আমি আসতে বারণ করেছিলাম। তুই আয় না অপু। তবে তোর কাছে একটাই রিকোয়েস্ট আমার, তুই একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস। তুই মুখে একদম কুলু পেটে থাকবি, একদম বেশি পাকামি করবি না, কেমন? না দিদি ভাই, তুই চিন্তা করিস না, আমি লক্ষ্মী মেয়ের মতো সেজে গুজে বিয়ে বাড়িতে যাব, কবজি ডুবিয়ে ভোজ খাবো, বিয়ে দেখবো, ফুল ছেটাবো। দীপু বাবুকে বরের সাজে কেমন লাগছে সেটা দেখবো না বলতো? দীপু বাবুর প্রতি যে অনেক ঋণ ছিল দিদি ভাই, সব শোধ করে দিলাম। আর কোনো ঋণ থাকলো না, কোনো ঋণ থাকলো না। আমি আমি রাখছি দিদি ভাই, দেরি হয়ে যাচ্ছে, টাটা। অপু, অপু শোন না। যা, ফোনটা কেটে দিল। কি সব বললো এক নাগারে ও? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি ঋণ, তদন্ত, এসব কি বললো? আবার আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো? ভেবেই তো আমার ভয় করছে। কেন বললো?